রাজ্যপাল সংঘাতে বেনজির নির্দেশ সুপ্রিম কোর্টের। উপাচার্য নিয়োগে অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে কমিটি গড়ে দিল শীর্ষ আদালত। কমিটি তৈরি তালিকা থেকে নাম প্রস্তাব করবেন মুখ্যমন্ত্রী। এরপর উপাচার্য নিয়োগ করবেন রাজ্যপাল। কোনো সিদ্ধান্তে আপত্তি থাকলে উভয় পক্ষই যেতে পারবেন সুপ্রিম কোর্টে। উপাচার্য নিয়োগ নিয়ে জট। রাজ্যপালের মধ্যে অনেকদিন ধরেই দ্বন্দ্ব চলছে। এর জল গড়ায় সুপ্রিম কোর্ট পর্যন্ত। এবার বেনজির নির্দেশ দেশের সর্বোচ্চ আদালতের। উপাচার্য নিয়োগের জট কাটাতে এবার সার্চ কমিটি গড়ে দিল সুপ্রিম কোর্ট। অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি ইউ ললিত কমিটি শীর্ষে। সার্চ কমিটিতে 5 জন সদস্য থাকবেন। কমিটির প্রধান চাইলে পশ্চিমবঙ্গের সমস্ত বিশ্ববিদ্যালয়ের জন্য একটি কমিটি গঠন করতে পারেন। আবার আলাদা আলাদা বিশ্ববিদ্যালয়ের জন্য আলাদা আলাদা কমিটি গঠন করা যেতে পারে। সার্চ কমিটি উপাচার্যদের নামের তালিকা তৈরি করবে। প্রত্যেক বিশ্ববিদ্যালয়ের জন্য 3টি করে নাম বাছাই করবে সার্চ কমিটি। সার্চ কমিটি বর্ণানুক্রমে ওই 3 জনের প্যানেল পাঠাবে মুখ্যমন্ত্রীর কাছে। আগামী 2 সপ্তাহের মধ্যে মুখ্যমন্ত্রীর কাছে নাম পাঠানোর প্রক্রিয়া শেষ করতে হবে। মুখ্যমন্ত্রী সেই প্যানেলকে পছন্দের ক্রমানুযায়ী সাজিয়ে আচার্য তথা রাজ্যপালের কাছে পাঠাবেন। মুখ্যমন্ত্রী সুপারিশ করা তালিকা থেকে উপাচার্য নিয়োগ করবেন রাজ্যপাল। এই সার্চ কমিটির 3টি নাম বা উপাচার্যদের নাম মুখ্যমন্ত্রী পাঠাবেন এবং রাজ্যপাল সেখানেই তার সিলমোহর দিতে হবে। রাজ্যপালের কোনো নামে আপত্তি থাকলে তাদের ব্যাখ্যা দিতে হবে। কোনো সিদ্ধান্তে আপত্তি থাকলে উভয় পক্ষই সুপ্রিম কোর্টে যেতে পারবেন। রাজ্যপাল কোনো নামে সবুজ সংকেত দিলে তার 1 সপ্তাহের মধ্যে নিয়োগ করতে হবে। সুপ্রিম কোর্টের এও নির্দেশ, আগামী 3 মাসের মধ্যে রাজ্য সরকারকে বিজ্ঞাপন দিয়ে সম্পূর্ণ প্রক্রিয়া শেষ করতে হবে। বিজ্ঞাপনে সুপ্রিম কোর্টের নির্দেশের কথা উল্লেখ করতে হবে। গোটা প্রক্রিয়ার খরচ দিতে হবে রাজ্যকে। 4 সপ্তাহ পরে ফের এই মামলার শুনানি হবে বলে জানিয়েছে দেশের শীর্ষ আদালত। উপাচার্য নিয়োগ নিয়ে রাজ্যপালের মধ্যে অনেকদিন ধরেই ঠান্ডা লড়াই চলছিল। রাজ্যের অনুমোদন ছাড়াই বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ করেন রাজ্যপাল। এ নিয়ে সংঘাতের জল গড়ায় সুপ্রিম কোর্টে। গত বছরের সেপ্টেম্বরে সুপ্রিম কোর্ট স্পষ্ট করে দেয়, একতরফাভাবে উপাচার্য নিয়োগ করা যাবে না। উপাচার্য কোন্দলে বিরক্তিও প্রকাশ করে সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের বিচারপতিরা বলেন, আপনাদের মতপার্থক্য থাকতেই পারে, কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানকে এসবের বাইরে রাখতে হবে। পড়ুয়াদের স্বার্থ সবার আগে দেখতে হবে। উভয় পক্ষকে বসে সমাধান খুঁজতে হবে। এই উপাচার্য জট কাটাতে এবার সার্চ কমিটি গড়ে দিল সুপ্রিম কোর্ট। নিউজ 18 বাংলা। জলের সমস্যা মেটাতে বছরখানেক আগে তৈরি হয়েছিল সোলার পাম্প, কিন্তু 1 বছরেই ভেঙে পড়ে ওই সোলার চালিত পাম্পের জন্য যে তৈরি জলের ট্যাঙ্ক ছিল সেই ট্যাঙ্ক। এই পরিস্থিতিতে ঝাড়গ্রামের বিনপুর 1 নম্বর ব্লকের জোয়ালডাঙ্গা গ্রামে ফের জলের সমস্যায় এলাকার মানুষ। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রাজুর থেকে জানতে চাইবো, রাজু, প্রশাসনের তরফে কি বলা হচ্ছে? অনেকদিন নিশ্চয়ই সাধারণ মানুষের দাবি করা হয়েছিল, সেই সাধারণ মানুষের তরফে তারপরেই এই কল বসেছিল। একদমই সামনে, কারণ প্রশাসনের তরফ থেকেই সেই পাম্পের ব্যবস্থা করা হয়েছে, যেটা সোলার পাম্প ছিল এবং যা একটি ট্যাঙ্কির মধ্যে জল তোলা হতো এই সোলার পাম্পের মাধ্যম দিয়ে, এবং সেই জল সরবরাহ করা হতো এই আদিবাসী গ্রামটিতে। জুয়ালভাঙা এই গ্রামে দীর্ঘ বছর ধরে এই জলের একটা সংকট ছিল। সেই সংকট মেটাতেই সরকারের তরফ থেকে এই প্রকল্পের উদ্যোগ নেওয়া হয়েছিল, কিন্তু বছর খানিক ঘুরতে না ঘুরতেই জলের ট্যাঙ্ক ভেঙে পড়লো, আর যার ফলে ফের জলের সংকট দেখা দিয়েছে এই জোয়ালভাঙা গ্রামে। গ্রামের মানুষের অভিযোগ, এই যে সোলার পাম্পের যে ট্যাঙ্কটি যা বসানো হয়েছিল সেটা খুব নিম্নমানের সামগ্রী দিয়ে তৈরি হয়েছিল, যার ফলেই এই ধরনের দুর্ঘটনা ঘটে এবং যার ফলে আবার সমস্যার মধ্যে পড়তে হয়েছে গ্রামবাসীদেরকে। অপরদিকে পঞ্চায়েত সমিতির যে সভাপতি রয়েছেন, সহসভাপতি, তিনি জানিয়েছেন বিষয়টি দেখছেন, এবং গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে যে প্রধান রয়েছেন তিনি বলছেন যে তার কাছে খবর এসছেন এবং তারা সেটা গিয়ে দেখেছেন এবং খুব শীঘ্রের মধ্যে সেই জলের সংকট যাতে আবার পুনরায় ব্যবস্থা নেওয়া যায় তার জন্য ব্যবস্থা নেওয়া হবে। আগের যে প্রধান ছিল তিনি হয়তো এটা মানিয়েছিলেন, কিন্তু সেই বিষয় নিয়ে তিনি কোনো রকমের কোনো মুখ খুলতে চাননি যে কি কারণে এই সোলার ট্যাঙ্কটি ভেঙে পড়লো এবং যেখানে জলের সংকট ছিল সেখানে এত নিম্নমানের সামগ্রী দিয়ে কেন কাজ করা হয়েছে তা নিয়েও একটা প্রশ্ন থেকে যাচ্ছে এবং গোটা বিষয়টা প্রশাসনের তরফ থেকে দেখা হচ্ছে। ধন্যবাদ। একমাত্র এটা পাম্প ছিল, তার থেকে এই যে কুয়ো থেকে জল তোলা হচ্ছে এখন। খাবার জল আবার দূরের থেকে অন্য কোনো কল থেকে নেওয়া হচ্ছে। কুয়োর জলটা খাওয়া যায় না? না না, এটা কি করে খাওয়া যাবে? এটা নষ্ট হয়ে গেছে দেখছি তো। ওদেরকে জানিছো? নাই নাই, কেউ আছে আর কার কাছে বলবো।
সিউড়িতে একটা নতুন বাস স্ট্যান্ড তৈরি হবে, সেই বাস স্ট্যান্ড নিয়ে বিবাদ। কেন বিবাদ? সেই বাস স্ট্যান্ডে মাটি ফেলার জন্য যে মেশিনগুলো ব্যবহার করা হবে, যে ট্র্যাক্টর ইউজ করা হবে, সেই ট্র্যাক্টর কে দেবে? ঠিকাদার সংস্থা নাকি তৃণমূলের ব্লক সভাপতি? বিবাদের জেরে সিউড়িতে নতুন বাস স্ট্যান্ড তৈরির কাজই বন্ধ হয়ে গেল। মাটি ভরাটের কাজ নিয়ে বিবাদের জেরে পুরো কাজটাই আপাতত বন্ধ রয়েছে। ঠিকা সংস্থার কাজে বাধা তৃণমূলের ব্লক সভাপতির। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুপ্রতিমের থেকে জানতে চাইবো, সুপ্রতিম, কি নিয়ে মূলত এই বিবাদ? মানে ট্র্যাক্টরে করে মাটি ফেলা হবে, সেই ট্র্যাক্টর কে দেবে সেটা নিয়ে বিবাদটা, যদি একটু কি কারণে সেটা বুঝিয়ে বলো। দেখো, সিউড়িতে তিলপাড়া অঞ্চলে 14 নম্বর জাতীয় সড়কে সিউড়ি শহরের বাইরে নতুন একটি বাস টার্মিনাস নির্মাণের সম্মতি দিয়েছে পরিবহন দপ্তর। আর সেই মতো সেখানে যে নিচু জমি সেটা ভরাট করার কাজ শুরু হয়েছে। তবে সেই জমি ভরাটের ট্রাক্টর এবং মাটির সময় ট্রাক্টর চালা দেবে সেই নিয়ে কিন্তু বিবাদ। স্থানীয় ব্লক সভাপতি যিনি রয়েছেন তৃণমূলের, তার চাকরি হচ্ছে যে এলাকার স্থানীয় যে লোকরা আছে তারা সেখানে মাটি ফেলবে এবং তাদেরই ট্রাক্টর নিতে হবে। যদিও ঠিকাদার সংস্থা জানিয়েছে যে তারা কিন্তু যে জায়গা থেকে কম রেখে ট্রাক্টর পেয়েছে সেখান থেকেই কিন্তু তারা মাটি নিচ্ছেন। অর্থাৎ এই নিয়ে কিন্তু তরজা শুরু হয়েছে। আজকে যখন সকালবেলা সুপ্রতিম সঙ্গে থাকো, যারা এই তরজা করছেন, যারা এই অভিযোগ তুলছেন, তাদের কি বক্তব্য শোনাবো। স্টেট বাস হিসেবে কাজ হচ্ছে, পরিবহন দপ্তরের কাজটা হচ্ছে। এর আমি কিছুদিন আগে মাল ফেলছিলাম, ব্লক সভাপতি এসে বাধা দিয়েছিল যে আমরা মাল ফেরত দিব। অনেকবার ফোন করেছি, আমরা বসার চেষ্টা করিনি, ঠিক আছে। আবার আজকে থেকে মাল ফেলেছি, আবার আজকে বাধা দিচ্ছে। আমার গাড়ি দাঁড়িয়ে আছে, আমি গাড়ি খালি করতে পারছি না। চেয়ারম্যানকে বলেছি, চেয়ারম্যান ঠিক আছে দেখছি, বিষয়টা দেখছি। এমএলএকে আমি কয়েকদিন আগে ফোন করেছিলাম, এমএলএ বললো যে আমি কলকাতায় আছি, আমি এসে তোমাকে ফোন করছি, আর ফোন টোন করেনি এমএলএ সাহেব। সুপ্রতিমের কাছে আরেকবার যাব। সুপ্রতিম, এই পরিবহন দপ্তরের তরফে যে কাজ চলছিল সেই কাজ আপাতত বন্ধ হয়ে রয়েছে। পরিবহন দপ্তরের তরফে কি বলা হচ্ছে? তাদের তরফে কোনো প্রতিক্রিয়া পাওয়া গেছে? দেখো, সেটা হচ্ছে যে ঠিকাদার সংস্থা এই কাজ করছিল পরিবহন দপ্তর, যেহেতু রাজ্য সরকারের পরিবহন দপ্তর, তিনি কিন্তু এই ঠিকা সংস্থা কিন্তু ইতিমধ্যেই পরিবহন দপ্তরে চিঠি দিয়ে জানিয়েছেন যে কি সমস্যার জন্য কাজ বন্ধ হয়েছে। পাশাপাশি স্থানীয় সিউড়ি পুরসভা, সিউড়িতে জেলা শাসকের কাছেও কিন্তু একই আবেদন তিনি করেছেন যে কাজ বন্ধ হয়েছে। কারণ ঠিকা সংস্থা যখন মাটি ফেলতে গেছিল সেই সময় কিন্তু কাজ বন্ধ করে দেওয়া হয় এবং তার জেরে কিন্তু একটি বৈঠকের সম্ভাবনা রয়েছে আজকে। এবং তারপরে কিন্তু একটা যে পরিস্থিতি হয়ে রয়েছে, কাজ বন্ধ হয়ে রয়েছে, সেটা কিন্তু একটা কাজ আবার শুরু হতে পারে স্থানীয় একটি বৈঠকের পর। বেশ, ধন্যবাদ। যার বিরুদ্ধে অভিযোগ সেই তৃণমূল নেতা, তার কি বক্তব্য শোনাবো। সিন্ডিকেট বলে ওখানে কোনো জিনিস নয়। চেয়ারম্যান সাহেব যদি আমাদের দাবি দাবাগুলো পড়তে পারেন, সেই দাবি দাবাগুলো আমরা এখানে দিয়ে দিচ্ছি। যারা কন্ট্রাক্টরের লোক যারা দিয়েছে, আইটি সাহেবের কাছে এতে উনি দেখে যান না। সিন্ডিকেট পরে পেছন থেকে কেউ খেললে কিন্তু আমরা ছেড়ে কথা বলবো না। আর উন্নয়ন আমরা নির্দিষ্ট সময়ে আগেই বাস স্ট্যান্ড তৈরি করার দায়ভার সরকার আছে, সরকার করবে, আমরা সাপোর্ট করব। কেউ যদি পেছন থেকে খেলা খেলে সে পড়ে উঠবে না। সিউড়ি পুরসভার চেয়ারম্যান তিনি কি বলেছেন শোনাবো। একটা লিখিত দিয়েছে পৌরসভাকে, যেখানে স্থানীয় কিছু ব্লক প্রেসিডেন্ট বা কিছু লোক এখানে সিন্ডিকেট রাজ যেটাকে বলে সেরকম চেষ্টা করছে। তো আমি ডিএম সাহেবের ব্যাপারটা জানিয়েছি, আমাদের এমএলএ কেও জানিয়েছি। মিউনিসিপ্যালিটির কোনো সম্পর্ক নেই। আমি ডিএম সাহেবকে একটা পৌরসভা দপ্তরে কমপ্লেন জানিয়েছি। আমি চাইছি খুব তাড়াতাড়ি দ্রুততার সহিত বাস স্ট্যান্ডটা হোক। প্রধানের বিরুদ্ধে সরব উপপ্রধান। দাইহাটার পুরপ্রধানের অপসারণের দাবি উপপুরপ্রধানের। শহরের উন্নয়ন হয়নি বলে দাবি উপপুরপ্রধানের। এই নিয়ে প্রধানকে কটাক্ষ উপপ্রধানের। 8 জুন পুরপ্রধানের অপসারণের দাবি জানিয়ে চিঠি। পুরমন্ত্রীর সঙ্গে দেখা করেন 11 জন পুর সদস্য। গোষ্ঠীদ্বন্দ্ব মানতে নারাজ পূর্ব বর্ধমানের জেলা তৃণমূল সভাপতি। পার্লামেন্টের ভোটে আমরা 2500 ভোটে ডিফিট এবং 9টা ওয়ার্ড বিজেপি দখল করে নিল। এই বিজেপি কারা? এরা বিক্ষুব্ধ তৃণমূল। এরা আমাদের চেয়ারম্যানের কাজকর্মের উপর কৃতসত্য হয়ে এরা বিজেপিকে ভোট দিয়েছে। এই জনগণের গর্জন চেয়ারম্যানের অপসারণ চায়। বর্তমান চেয়ারম্যান সবাইকে নিয়ে চলতে পারছেন না। এই যে মহিলা কাউন্সিলর আছে, এরা সম্মান পাননি বলে আজকে ওনার কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন। তাই আমার এই মিছিল থেকে আমি জনগণের ধিক্কার জানাই যে আপনি অবিলম্বে পদত্যাগ করে বেরিয়ে যান, তাতে এদের সম্মানটা বাড়বে।
যে আজকে স্ট্রিট কর্নার হবে, আমি তাও জানতাম না। তারা যে কোনোভাবে, অন্য কিছু চাই না, তাদের গদি চাই। 11 জন কাউন্সিলর যেখানে আছেন তারা দলের লোক, সেখানে সভাপতি নেই, তাহলে এ তো সিবিহীন যজ্ঞ হচ্ছে। বর্তমান সময়ে এইরকম ছবি আসা উচিত না কখনো। ওনারা অপসারণ চাইতেই পারেন। দল আমাকে নিযুক্ত করেছে, সভাপতির কাছে সমস্ত কাগজ জমা দিয়েছি, তিনি নিশ্চয়ই সঠিক জায়গায় সেগুলো দেবেন। পরেই প্রমাণ হবে যে কে ঠিক কে ভুল। যদি আমার জন্য দলের ক্ষতি হয়, আমি একেবারে সঙ্গে সঙ্গে চলে যাব। যারা এটা করছেন তারা দলীয় শৃঙ্খলা ভঙ্গ করছেন। অজিতবাবু, যিনি উপপৌর প্রধান আছেন এখনো, তিনি বিভিন্ন রকমের বক্তব্য রাখছেন। দলের সংগঠনকে বাদ দিয়ে ব্যক্তি স্বার্থ রক্ষা করার জন্যই তারা এগুলো করছে। আমরা দলের ঊর্ধ্ব নেতৃত্বকে জানাবো, তারা যা সিদ্ধান্ত নেবে সেটা যাবে, তবে এটা দলীয় শৃঙ্খলা ভঙ্গের শামিল।